আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমাদের রিভিশন এবং মডেল টেস্টের জন্য শুরু হয়েছে এইচএসসি 26 ফাইনাল স্প্রিন্ট এর কমপ্লিট রিভিশন অ্যান্ড মডেল টেস্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে তোমাদের জন্য থাকছে আমাদের অসাধারণ কিছু প্রকাশনা। এখানে আমরা তোমাদেরকে দিচ্ছি 13টি সিকিউ মাস্টার বুক। আজকে আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ বোটানি বইয়ের একটা চ্যাপ্টার সম্পর্কে। তাহলে আসো আমরা কোন চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করতে পারি। আমরা আজকে আলোচনা করব কোষ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটা সিলেক্ট করার কারণ হচ্ছে বিগত কয়েক বছর এটা শর্ট সিলেবাসের অন্তর্গত না থাকার কারণে যেটা হয়েছে এখান থেকে সিকিউ কোশ্চেনগুলো অনেক আগে আসছে। আমাদের ধারণা একটু নতুন হয়ে গেছে যে আসলে এই চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আসে, এইগুলা একটু একটু ফেডেড হয়ে গেছে, তাই না চিন্তা ভাবনাগুলো। তো আমরা ওইটাকে একটু শানিত করার জন্য যে আসো আমরা একটু দেখে ফেলি যে আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারে কিভাবে কোন জায়গা থেকে কি সিকিউ আসে এবং আমাদের সিকিউ মাস্টার বুকটা কিভাবে তৈরি করা। দেখো আমরা শুরুতে যদি দেখি কোষ রসায়ন চ্যাপ্টার, একটা চ্যাপ্টার যখন শুরু হচ্ছে আমরা শুরুতে যেটা করছি যে এই চ্যাপ্টার থেকে বিগত বছরে আসা যে প্রশ্নগুলা বোর্ড ভিত্তিক, সাল ভিত্তিক এবং টপিক ভিত্তিক আলাদা করে সাজিয়েছি। তোমরা একটু খেয়াল করলে দেখবা, খেয়াল করো এখানে খুব সুন্দর করে টপিক গুলা দেওয়া আছে। দেখো এই চ্যাপ্টার থেকে টোটাল তোমার তিনটা টপিক থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে আমাদের শর্করা, ঠিক আছে, একটা শর্করা, একটা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এবং এনজাইম, এই তিনটা একসাথে কোশ্চেন আসে। কারণ তোমরা সবাই জানো এনজাইমও এক ধরনের প্রোটিন। সো সেই হিসেবে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এনজাইম এই টপিকটা একসঙ্গে কোশ্চেন আসে। এর বাইরে আরেকটা টপিক আছে লিপিড, সেখান থেকেও মোটামুটি আমাদের কোশ্চেন আসে। তাহলে আসো এবং এই কোশ্চেন গুলা মোটামুটি দেখো আমরা মোটামুটি যে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দেখো অ্যামাইনো অ্যাসিড। আবার আমরা এটাও ধারণা পাচ্ছি এখান থেকে যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এবং এনজাইম থেকে দেখো সবচেয়ে বেশি কোশ্চেন আসে, মোটামুটি বলা যায়। ঠিক আছে, এরপরে দেখো আমরা সুন্দর করে কি দিচ্ছি যে শুধুমাত্র তো টপিক জানলে হবে না, আমাদের বায়োলজির সাথে চিত্রের একটা বেশ ভালো সম্পর্ক আছে। তাহলে কোন কোন চিত্র আসলে একটা চ্যাপ্টারে বোঝা যায় না, যেমন এইগুলা ছবি দেওয়া থাকে, ঠিক আছে, যদিও এই চ্যাপ্টারে ছবি নাই, স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলা কোনটা আসলে পড়বো ভাইয়া, কোনটা আসে কোনটা আসে না, এটা নিয়েও আমাদের মধ্যে কনফিউশন কাজ করে। সো এটা নিয়ে আমরা আলাদা একটা সেগমেন্ট রাখছি। দেখো এখানে কোন কোন চিত্র প্র্যাকটিস করতে হবে সেটা এখানে বলা আছে। খেয়াল করো, আমরা যদি একবার এক নজরে দেখে ফেলি, সুক্রোজের গঠন আসে পরীক্ষায়, স্টার্চের গঠন আসে, গ্লুকোজের গঠন, পেপটাইড বন্ধনী, সেলুলোজের গঠন, আবার ফ্রুক্টোজের গঠন, এগুলা থেকে কোশ্চেন আসে এবং এনজাইমের ক্রিয়া কৌশল, এনজাইমের ক্রিয়া কৌশলের যে একটা সুন্দর ছবি আছে, এগুলা থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আসো আমরা এরপরে কি করছি এই কোশ্চেন গুলা দেখতে গেলে। দেখো শুরুতে আমাদের যেটা সাজানো হয়েছে জ্ঞানমূলক কোশ্চেন গুলা। তাহলে আমরা জ্ঞানমূলক কোশ্চেন গুলা কিভাবে সাজিয়েছি দেখো, বোর্ডের যে কোশ্চেন গুলো আসছে বিগত পরীক্ষাগুলোতে সেগুলো তো দেওয়া আছে, এর পাশাপাশি যেই কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, আসার মতো গুরুত্বপূর্ণ সেই কোশ্চেন গুলাও দেওয়া আছে। দেখো কার্বোহাইড্রেট কি, শুরু প্রশ্ন, ফ্রুক্টোজ কি, স্টার্চ কি, পলিস্যাকারাইড কি, এবং এইভাবে দেখো মোটামুটি একটা চ্যাপ্টারে যেই যে কোশ্চেন তোমাদের ক নম্বরে আসতে পারে, আসার মতো পসিবল সবগুলো দেওয়া আছে। এর মধ্যে দেখো মনোস্যাকারাইড কি, পলিস্যাকারাইড কি, এই কোশ্চেন গুলো আমাদের বোর্ডে আসছে অলরেডি। অলরেডি দেখো আমাদের এই যে মনোস্যাকারাইড, ঠিক আছে, পলিস্যাকারাইড, এই কোশ্চেন গুলো খেয়াল করো আমাদের বোর্ডে, এই যে দেখো দিনাজপুর বোর্ডে 17 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 15 সালে আসছে, তাই না। এভাবে করে আমরা মোটামুটি ক নাম্বার কোশ্চেন গুলো সাজাইছি। দেখো এখানে চর্বি কি, সেটা আমাদের চট্টগ্রাম বোর্ডে 19 সালে আসে। এখানে দেখো লিপিড কি, এটা আমাদের সিলেট বোর্ডে 19 সালে আসে। এবং ফসফোলিপিড কি, দেখো এটা এটা কোশ্চেন আসে। সো শুধুমাত্র আমাদের সাজেস্টেড কোশ্চেন না, আবার শুধুমাত্র বোর্ড কোশ্চেনও না, দুইটা একসাথে কম্বাইন করে আমরা ক নাম্বারে বেশ কিছু কোশ্চেন দিয়েছি। তাহলে দেখো এই চ্যাপ্টারে মোটামুটি ক নাম্বারে আসার মতো কোশ্চেন আমাদের আমাদের হিসাবে বিবেচনায় 35টার মতো। ঠিক আছে, তাহলে এই যে 35টা গেল আমাদের ক নাম্বারের কোশ্চেন। এরপরে আসো আমরা অনুধাবনমূলক কোশ্চেনের দিকে যদি যাই, মানে আমাদের খ নাম্বার কোশ্চেন। তাহলে খ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রেও সেম জিনিসটাই ফলো করা হয়েছে। দেখো শুরুতেই আমরা কি লিখছি, বিজারক শর্করা বলতে কি বোঝায়, এবং এই বিজারক শর্করা দেখো কোথায় আসে, আমাদের চট্টগ্রাম বোর্ডে 16 সালে আসছে। এরপরে দেখো অবিজারক শর্করা বলতে কি বোঝায়, এটা কোথায় আসে, দেখো বরিশাল বোর্ডে 16 সালে। এভাবে করে আমরা ক নাম্বার এবং খ নাম্বার কোশ্চেন গুলাকে সাজানোর চেষ্টা করছি। এবং শুধু কোশ্চেন আছে জিনিসটা এরকম না, কোশ্চেনের সাথে দেখো খুব সুন্দর করে অ্যান্সার গুলাও দেওয়া আছে। ঠিক আছে, যাতে তুমি তোমার এক্সট্রা করে বাড়তি সমস্যা না হয়, আচ্ছা এই কোশ্চেন তো দেখলাম কিন্তু এই কোশ্চেনের তো অ্যান্সার আমি পারি না। এবং অ্যান্সার গুলো আমরা কি চেষ্টা করছি, তোমরা যে বইগুলা পড়ো সচরাচর বোটানির ক্ষেত্রে আমরা আবুল হাসান স্যারের বইকেই বেশি ফলো করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের এই সময় ইন্টারমিডিয়েটে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আবুল হাসান স্যারের বইটা বেশি পড়ি, এই জন্য আমরা এটাকে বেশি ফলো করে আমরা অ্যান্সার গুলো লিখছি, যাতে
তোমাদের এই অ্যান্সারগুলো দেখলেই পরিচিত লাগে, তোমরা দেখলেই পারো এরকম, ঠিক আছে? এরপরে দেখো আরো এরকম কিছু কোয়েশ্চেন, রাইবোজ ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তারপরে যে লিপিডের কাজ, লিপোপ্রোটিনের কাজ, এভাবে করে দেখো আমরা আমাদের খ নাম্বার কোশ্চেনগুলো সাজাইছি। যেমন দেখো এখানে আমরা লিখছি লিপিডের বৈশিষ্ট্য, যেটা আমাদের 2টা বোর্ডে কোশ্চেন আসে। এরকম করে দেখো আমাদের খ নাম্বার কোশ্চেন আছে প্রায়, খেয়াল করলে তোমরা দেখবা যে আমাদের খ নাম্বারের কোশ্চেন আছে প্রায় 30-এর বেশি, দেখো প্রায় 30টা, ঠিক আছে? তাহলে খ নাম্বারের কোশ্চেন এরকম আমরা কয়টা পাইলাম? 30টা খ নাম্বারের কোশ্চেন পাইলাম। আচ্ছা, আমরা লাস্টের কোশ্চেনটা পড়ি। মানুষের করোনারি থ্রম্বোসিস রোগটি কেন হয়? ইউজুয়ালি গ ভটা আমরা বুঝতে পারি যে এই উদ্দীপক থেকে আসবে। ক নাম্বার কোশ্চেনও বোঝা যায়, এটা সংজ্ঞা টাইপের জিনিসপত্র আসে। এই খ নাম্বার কোশ্চেনে এই যে কিছু সময় ব্যাখ্যা চাই, কিছু সময় এই চাই, বা কিছু সময় একটু কনসেপ্ট থেকে কোশ্চেন আসে, এইটা একটু অ্যান্সার করতে আমাদের একটু ঝামেলা পোহাইতে হয়। তো আশা করি এটা পড়লে তোমাদের এই ঝামেলাটা থেকে তোমরা মুক্তি পাবা। এরপরে দেখো খ নম্বর কোশ্চেন যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলা, সেগুলোতে আমরা কি করছি দেখো, আমরা আগে টপিক সিলেক্ট করছি যে কোন টপিক থেকে কোশ্চেন আসে। খেয়াল করো, আমরা প্রথম টপিকে নিছি শর্করা, মানে এই চ্যাপ্টারের মেইনলি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে এবং সেই টপিক থেকে কোন টপিকের গ নাম্বার কোশ্চেন আসে, কোনটা থেকে ঘ নাম্বার কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে, সেটা একটা আমরা সামারি বক্স দিছি। আমরা চ্যাপ্টারের শুরুতে একটা সামারি বক্স দেখছি, ওইটা হচ্ছে অ্যাজ এ হোল সামারি বক্স, আর এইটা ওইটার চেয়ে আরেকটু বড় ফর্মে সামারি বক্স। তুমি একবার দেখলে বুঝবো। দেখো কি আছে, সুক্রোজের গঠন কোথায় আসে, গ নাম্বার কোশ্চেনে। আর দেখলে বুঝবো, তার মানে আমার সুক্রোজের গঠন পড়তে হবে কিসের জন্য, গ নাম্বারের জন্য। এরপর দেখো গ্লুকোজের নামকরণ, ফ্রুক্টোজের গঠন, স্টার্চের গঠন, সেলুলোজের গঠন এবং গ্লুকোজের গঠন। তাহলে দেখো এই যে গঠনগুলা মোটামুটি এখানে কোশ্চেন আসে, সবগুলাই গ নাম্বারে আসে, বোঝা যাচ্ছে আর কি। এরপরে দেখো গ্লুকোজের বৈশিষ্ট্য এবং ব্যবহার, ঠিক আছে, গ নাম্বারে আসে। আবার দেখো স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে মিল অমিল, মানে তুলনা আর কি, ঠিক আছে। আবার দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য, স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য, সেলুলোজের গুরুত্ব, এই কোশ্চেনগুলো আসছে আমাদের ঘ নাম্বারে। তাহলে মোটামুটি আমরা ঘ নাম্বারের জন্য এই জিনিসপত্রগুলো পড়তে পারি। এবার আসো, এই যে কোশ্চেনগুলো আসছে, এটা তো আমি বুঝলাম যে এখান থেকে এই কোশ্চেনগুলো আসছে। তাহলে আমি তো শুধু এটা বুঝলে হবে না, তাহলে ভাই কি কোশ্চেন আসে সেটা একটু আমাদের দেখতে হবে। এটা দেখলে আমাদের আরো ভালো আইডিয়া পাওয়া যাবে। তাহলে আসলে আমরা কয়েকটা কোশ্চেন দেখি এটার আদলে। দেখো সৃজনশীল প্রশ্ন 1 নম্বর যদি দেখি, এখানে বলছে, খেয়াল করে দেখো, রমজানে ইফতারের সময় চিনি শরবত খাওয়ার সময়, দেখো কিসের শরবত, চিনি শরবত খাওয়ার সময় ফাহান বলে উঠলো চিনি 2টি মনোস্যাকারাইড উপাদান দিয়ে গঠিত। দেখো চিনি 2টা মনোস্যাকারাইড উপাদান দিয়ে গঠিত, যার একটিকে গ্রেপ সুগার বলা হয়। যার একটিকে কি বলা হয় ভাইয়া, গ্রেপ সুগার, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারতেছি চিনি, ঠিক আছে, চিনি একটা কি বলতো ভাইয়া, সুক্রোজ। এর মধ্যে একটাকে গ্রেপ সুগার বলতেছে, কাকে, গ্লুকোজকে গ্রেপ সুগার বলি, তাই তো। এবার দেখো কোশ্চেন কি বলছে, উদ্দীপকের সর্বতি মিষ্টি প্রদানকারী উপাদানের রাসায়নিক গঠন লিখো। অথবা মানে গ নাম্বার এভাবে 2টা কোশ্চেন আসে। আর একটা দেখো উদ্দীপকে উল্লেখিত মনোস্যাকারাইডের গঠন বর্ণনা করো। এবং ঘ নাম্বার কোশ্চেনটা দেখো উদ্দীপকে মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য এবং ব্যবহার লিখো, ঠিক আছে। তাহলে দেখছে দেখো সর্বতে মিষ্টি প্রদানকারী উপাদান, তাহলে মিষ্টি প্রদানকারী উপাদানটি কি ভাইয়া, সুক্রোজ। তাহলে এখানে কোশ্চেনটা কি দেখো, এই যে সুক্রোজের, তাহলে এটার হচ্ছে আমার রাসায়নিক গঠন, মানে সুক্রোজের সংকেতটা যেভাবে আমরা তৈরি হয়েছে এইটা লিখবো। আবার এরপরে দেখো উদ্দীপকে উল্লেখিত মনোস্যাকারাইডটির গঠন বর্ণনা করো। তাহলে উদ্দীপকে মনোস্যাকারাইড কাকে কাকে আমরা উল্লেখ করছি, এখানে একটা উল্লেখ করছি যেটাকে গ্রেপ সুগার বলে, সেটাকে গ্লুকোজ, তাই না। তাহলে দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারে যদি আসি, এই যে দেখো এখানে আমরা সুন্দর করে সুক্রোজ এবং সুক্রোজের এই যে গঠন বর্ণনা করছি, যে কিভাবে সুক্রোজ তৈরি হয়েছে, একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ কিভাবে কোথায় কোন কার্বনের সাথে বন্ধন তৈরি করে গঠন হয়েছে, গ্লাইকোসাইটিক বন্ধন কিভাবে গঠিত হয়েছে, এই কথাগুলো এখানে লেখা আছে। এরপরে যদি আমরা দেখি, খেয়াল করো গ নাম্বারে আরেকটা কথা ছিল যে আমরা এই যে গ্লুকোজের, ঠিক আছে, এই যে উল্লেখিত মনোস্যাকারাইডটির গঠন, তাহলে এই যে মনোস্যাকারাইড আমরা জানি কি হইতে পারে, ডি হইতে পারে, এল হইতে পারে, আলফা হইতে পারে, বিটা হইতে পারে, সেই 4টা গঠনই সুন্দর করে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে ঘ নাম্বার কোশ্চেনে ছিল উদ্দীপকে উল্লেখিত যেই মনোস্যাকারাইডটি সেটার বৈশিষ্ট্য এবং কাজ। দেখো সুন্দর করে আমরা গ্লুকোজের বৈশিষ্ট্য এবং গ্লুকোজের ব্যবহার, ঠিক আছে, এটা আমরা সুন্দর করে লিখেছি। তাহলে এটা গেল ধরো তোমার হচ্ছে একটা ডেমো কোশ্চেন। এবার আসো এরকম আর কোনো কোশ্চেন আছে কিনা, আর একটা আমরা কোশ্চেন দেখি। খেয়াল করো, এক ধরনের পলিস্যাকারাইড প্রাণীদেহের যকৃত ও পেশি কোষে জমা থাকে। তাহলে যকৃত এবং পেশি কোষে প্রাণীদেহে যেটা জমা থাকে সেটা কি, গ্লাইকোজেন, যার গাঠনিক একক হলো দেখো আলফা ডি গ্লুকোজ। এটা আমরা জানি গ্লাইকোজেন গুলা আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত, স্টার্চ গুলো আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত, এবং এবং সেলুলোজ কি দিয়ে গঠিত, বিটা ডি গ্লুকোজ দিয়ে, তাই না। তাহলে এবার দেখো কোশ্চেন কি বলছে গ নম্বরে,
উদ্দীপকে উল্লেখিত পলিস্যাকারাইড অণুর গাঠনিক এককের নামকরণের কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে? তাহলে এই যে এটাকে আমরা ডি গ্লুকোজ বলি, এল গ্লুকোজ বলি, আলফা গ্লুকোজ বলি, বিটা গ্লুকোজ বলি, এগুলো আমরা কি হিসাবে নামকরণ করি সেই কথাটা বলছে আর কি। ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, উদ্দীপকের পলিস্যাকারাইডের সাথে উদ্ভিদ দেহে সঞ্চিত পলিস্যাকারাইডের মিল এবং অমিল ব্যাখ্যা করো। তার মানে কিসের ওই যে আমরা একটু আগে দেখছিলাম বক্সে, তাহলে এখানে স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে তুলনা, তাই না? তাহলে আসো আমরা গ নাম্বার কোশ্চেন যদি দেখি, এই যে খেয়াল করো, এই যে গ্লাইকোজেন এবং এই যে দেখো এখানে ডিএল, এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এই যে আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজের যে গ্লুকোজের নামকরণ আমরা করি সেটা নিয়ে আলোচনা। এরপর দেখো স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে মিল বা সাদৃশ্য, ঘ নাম্বার কোশ্চেনে, এবং স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে মিল আছে, স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে যে বৈসাদৃশ্যগুলো আছে, অমিলগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটা গেল ধরো আমাদের দুইটা কোশ্চেন। দেখো আমরা কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন পড়ছি, কিন্তু আলটিমেটলি এর মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, তাই না? এরপর আসো এটা আমরা একটু বড় দেখতেছি সৃজনশীল উদ্দীপকটা। আসো এই উদ্দীপকটা একটু পড়ি, যে দেখো এক্স বৈজ্ঞানিক দ্রব্যাদির দোকান থেকে, ঠিক আছে, এক্স বৈজ্ঞানিক দ্রব্যাদির দোকান থেকে এ ও বি রাসায়নিক পদার্থ সমৃদ্ধ কি করলো, দুইটা প্যাকেট কিনলো, এবং এ ও বি প্যাকেটে প্রাপ্ত বস্তুতে রাসায়নিক পদার্থ যথাক্রমে 6 কার্বন বিশিষ্ট অ্যালডোস এবং কিটোজ সুগার। দেখো 6 কার্বন বিশিষ্ট মানে হেক্সোস, একটা অ্যালডোস আর একটা কিটোজ, মানে আমরা বুঝতে পারতেছি একটা হয়তো গ্লুকোজ হবে আর একটা ফ্রুক্টোজ হবে, তাই না? এবার আচ্ছা আর একটু পড়লে মোটামুটি আমরা শিওর হইতে পারবো। দেখো পদার্থ দুটি পরস্পর আইসোমার হলেও প্রথমটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদন হয়, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় কি গ্লুকোজ, এবং এবং দ্বিতীয়টি এই প্রক্রিয়ায় সরাসরি উৎপন্ন হয় না। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ উৎপন্ন হয় কিন্তু ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। তার মানে আমরা মোটামুটি বুঝে ফেলছি যে এ আর বি কারা। ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলছে, বি প্যাকেটের বস্তুতে প্রাপ্ত রাসায়নিক পদার্থের গাঠনিক সংকেত সহ বর্ণনা করো। তাহলে এ প্যাকেট যদি গ্লুকোজ হয়, বি প্যাকেট তাহলে কি ফ্রুক্টোজ, তাহলে দেখো এই যে ফ্রুক্টোজের গাঠনিক সংকেত। ঠিক আছে? এই যে খেয়াল করো, আমরা হচ্ছে এখানে ফ্রুক্টোজের এই যে ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ, আলফা ফ্রুক্টোজ, বিটা ফ্রুক্টোজের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, এরপরে যদি আমরা ঘ নাম্বার কোশ্চেনে দেখি, দেখো লেখা আছে উদ্দীপকের এ ও বি এর পার্থক্য বর্ণনা করো। তার মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য, এটা খুবই সহজ, খুবই সহজ, তোমরা না পড়লেও অনেকগুলা পারবা। এই যে দেখো সুন্দর করে পাঠ্যক্রম দেওয়া হয়েছে। তাহলে এই যে আমরা হচ্ছে মোটামুটি শর্করা থেকে বেশ তিনটা টাইপের সৃজনশীল কোশ্চেন দেখলাম। আরেকটা সৃজনশীল কোশ্চেন যদি দেখি, খেয়াল করো, উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান এবং উদ্ভিদ কর্তৃক সঞ্চয়কৃত খাদ্য উপাদান উভয়ই শর্করা জাতীয় রাসায়নিক যৌগ হলেও দেখো তাদের মধ্যে গঠনে ভিন্নতা আছে। ঠিক আছে? কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলতো, সেলুলোজ, আর সঞ্চয়কৃত কে স্টার্চ। দুইজনে তো গঠনে ভিন্নতা আছে। স্টার্চ কি আলফা গ্লুকোজ, আর ওইটি কি বিটা গ্লুকোজ। তাহলে দেখো বলছে উদ্দীপকের সঞ্চয়কৃত পদার্থের গঠন গঠন কি বলছে, চিত্র বর্ণনা করতে হবে, তাই না? তাহলে আমরা এখন এখানে গ্লাইকোজেনটা বা স্টার্চটা আমরা হচ্ছে আগে ফেলবো। এই যে দেখো এখানে সুন্দর করে স্টার্চের গাঠনিক সংকেত দেওয়া আছে, হ্যাঁ। এরপরে দেখো পরের কোশ্চেনে যদি উদ্দীপকে বর্ণিত উপাদান দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, তার মানে দুটির মধ্যে ওই যে আবার তুলনা করা, মানে হচ্ছে ওই যে মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য, এগুলো নিয়ে আলোচনা করা। তাহলে এখানে কাদের কাদের, এই যে দেখো স্টার্চ এবং সেলুলোজের এই যে তুলনামূলক বিশ্লেষণ, পার্থক্য, মিল অমিল নিয়ে আলাপ আলোচনা করছে। শেষ। এবার দেখো কার্বোহাইড্রেট থেকে আরেকটা টাইপের কোশ্চেন যদি দেখি, আব্দুর রহিম, খেয়াল করো, দেখো আব্দুর রহিম সকালের নাস্তায় আলু ভাজি এবং রুটি খেয়ে টিস্যু পেপার দিয়ে হাত মুছে কলেজে এলো। তাহলে দেখো সে কি খাইছে, আলু ভাজি এবং রুটি এবং টিস্যু পেপার। আমরা জানি সচরাচর পেপার গুলা কি দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়, তাই না? তাহলে দেখো কোশ্চেনে বলছে উদ্দীপকের টিস্যু পেপার যে পদার্থ দিয়ে তৈরি তা গঠন বর্ণনা করো। তাহলে টিস্যু পেপার কি, সেলুলোজ, অনেকগুলা কি সেলুলোজ, অনেকগুলা বিটার ডি গ্লুকোজ গুলা যুক্ত হয়ে একটা সেলুলোজ গঠিত হয়। তাহলে এটার গঠন, এই যে দেখো আমরা এই যে ছবিতে মোটামুটি এই গঠনটাই দেখতে পাচ্ছি। এরপরে দেখো এখানে কি বলছে, ঘ নাম্বার, যে জৈব বস্তু দ্বারা টিস্যু পেপার গঠিত তার গুরুত্ব। মানে যে জৈব বস্তু, কোন জৈব বস্তু বলতো, সেলুলোজের গুরুত্ব। তাহলে সেলুলোজের গুরুত্ব তো আমরা মোটামুটি বই পড়ছি, ওই গুরুত্ব গুলাই দেখো এখানে সুন্দর করে এই সেলুলোজের গুরুত্ব গুলা এখানে লেখা আছে। ওকে, এই মোটামুটি ধরো আমাদের কার্বোহাইড্রেট থেকে বা শর্করা থেকে যে টাইপের কোয়েশ্চেন আসে, মোটামুটি দেখো আমরা এই 5টা আমরা যদি সৃজনশীল এই টাইপ প্র্যাকটিস করি, বা অ্যাটলিস্ট এই সামারি বক্সটা দেখে ওই জায়গা থেকে অতটুকু অংশ যদি পড়ে ফেলি, তাহলেও কিন্তু আমাদের সিকিউ নিয়ে আর ঝামেলা থাকবে না। ঠিক আছে? তারপরে দেখো এখানে আরেকটা ব্যাপার আছে। ঠিক আছে? যেটা হলো যে ওই যে কোশ্চেন গুলা বারবার রিপিট করা হয় নাই, যার কারণে তোমার এই যে পড়তে একই জিনিস বারবার বারবার পড়া,
এই জিনিসটা করতে হবে না আরকি। ঠিক আছে? আবার উদ্দীপকটা দেওয়া থাকার ফলে তুমি ওই যে আইডিয়াটা পাচ্ছ যে এখান থেকে আসলে কোয়েশ্চেনটা কিভাবে তোমাকে মিন করতে পারে। গ্লুকোজকে কিভাবে ইন্ডিকেট করতে পারে, সুক্রোজকে কিভাবে ইন্ডিকেট করতে পারে, এই জিনিসগুলা তোমাকে হচ্ছে আইডেন্টিফাই করাই দিচ্ছে। এরপর আসলে দেখো প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম নিয়ে যদি কথা বলি, আমরা বলছিলাম এই ৩ টা টপিক থেকে একসাথে কালেক্টিভ কোয়েশ্চেন আসে। তাহলে দেখো এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসছে? প্রোটিন অণুর গঠন এটা আসছে। তার মানে পেপটাইড বন্ধন। এনজাইমের ক্রিয়াকৌশল, এনজাইম কিভাবে কাজ করে সেটা আসছে। এরপর দেখো এনজাইমের ব্যবহার এগুলো সব গ নাম্বারের কোয়েশ্চেন। এনজাইম এবং কোএনজাইমের পার্থক্য এগুলো আসছে গ নাম্বার কোয়েশ্চেনে। এবার আসো আমরা যদি ঘ নাম্বারের কোয়েশ্চেন দেখি তাহলে কি? প্রোটিনের গুরুত্ব, খাদ্য তালিকায় প্রোটিনের তাৎপর্য ওই একই জিনিস। ঠিক আছে? প্রোটিন এবং এনজাইমের কার্যগত ভিন্নতা এবং দেখো এনজাইমের ক্রিয়ায় প্রভাবকের ভূমিকা। ঠিক আছে? তাহলে প্রভাবক কিভাবে এখানে ভূমিকা পালন করতেছে, তাই তো? তাহলে এই কোশ্চেন গুলার গ আর ভ। এবার আসো আমরা যদি এইভাবে একটা উদ্দীপক করি, খেয়াল করো এখানে উদ্দীপকটা কেমন? যে অ্যামাইনো গ্রুপ বিশিষ্ট জৈব অ্যাসিডের, দেখো অ্যামাইনো গ্রুপ বিশিষ্ট জৈব অ্যাসিডের অণু শৃঙ্খলিত হয়ে একটি জৈব পদার্থ গঠন করে। উক্ত জৈব পদার্থটিকে বলা হয় জীবনের ভাষা, তাই না? যা জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। প্রোটিন ছাড়া তো আর অন্য কিছু আমরা পড়ি নাই। তার মানে যেটা তৈরি হচ্ছে সেটা কি হবে বলো? কি হবে? প্রোটিন। তাহলে এখানে গ নাম্বার কোয়েশ্চেনে দেখো উদ্দীপকের জৈব পদার্থে তৈরি হওয়ার বন্ধন দেখাও। তাহলে কি পেপটাইড বন্ধন দেখানোর কথা বলছে। এরপর দেখো উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো। তাহলে শেষোক্ত বাক্যটা কি? দেখো জীবদেহে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে আমাদের জীবদেহে প্রোটিনের ভূমিকা। এটাই বলছে এবং দেখো আমাদের অ্যান্সার গুলা ওইভাবে করে ওই অনুসারে অ্যান্সার গুলা দেওয়া। ঠিক আছে? এই যে এনজাইমের ভূমিকা। এরপরে আসো আমরা যদি আসি পরের কোশ্চেন সৃজনশীল প্রশ্ন 7 এ আসি। দেখেন এখানে কি বলছে? এ ও বি জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু। এ যৌগের গাঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড এবং দেখো বি যৌগটি উদ্ভিদ দেহে জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। তার মানে কি বিটা কি? বিটা হচ্ছে এনজাইম। তাহলে এখানে বলছে দেখো উদ্দীপকে খেয়াল করো উদ্দীপকে বি যৌগের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। মানে এনজাইমের ক্রিয়া কৌশল। যেটা আমাদের বইয়ে যে এনজাইমের শুরুতেই আছে এই যে ক্রিয়া কৌশল। তারা চাবির মতো যে কাজটা করে এটা। এরপরে দেখো আমরা যদি ঘ নাম্বার কোশ্চেন দেখি, আমাদের খাদ্য তালিকায় এ যৌগের তাৎপর্য। এ মানে কি? প্রোটিন। প্রোটিন আমাদের খাদ্য তালিকায় কেন থাকতে হবে? প্রোটিন না থাকলে তো আমাদের দেহই গঠিত হবে না। ওই কথাটাকে আমরা দেখো মোটামুটি ঘ নাম্বার কোশ্চেন যেরকম হয় সেইভাবে করে খাদ্য তালিকায় এদের যে গুরুত্ব সেটা লেখা আছে। ঠিক আছে? এরপরে আসো আমরা যদি আরেকটা টাইপের কোশ্চেন দেখি, তাহলে তো আমরা মোটামুটি প্রোটিন থেকেও কোশ্চেন গুলা দেখলাম। ঠিক আছে? তাহলে এবার আসো আমরা প্রোটিনের বাহিরে লিপিড থেকে একটা কোশ্চেন দেখি। লিপিডের একটা কোশ্চেন। ঠিক আছে? তাহলে আসো মোটামুটি আমরা তো এগুলা দেখতেছি। এবার আসো লিপিড টপিক থেকে জাস্ট একটা কোশ্চেন দেখি। তাহলে লিপিড টপিক থেকে কেমন কোশ্চেন আসে? দেখো লিপিডে এখানে যদি তুমি খেয়াল করো, দেখো কোলেস্টেরলের গুরুত্ব থেকে কোশ্চেন আসে। কই থেকে কোশ্চেন আসে ভাইয়া? কোলেস্টেরলের গুরুত্ব থেকে আসে কোন কোশ্চেন? গ নাম্বার প্রশ্ন। আর দেখো তেলের ক্ষতিকর প্রভাব এই কোশ্চেনটা আসে ঘ নাম্বারে। তারপর দেখো লিপিড থেকে কোশ্চেন আসে এখন পর্যন্ত দেখো কোলেস্টেরলের গুরুত্ব একবারই গ নাম্বার কোশ্চেন আসে চিটাগং বোর্ডে। এবং দেখো এই যে তেলের ক্ষতিকর প্রভাব এটা ঘ নাম্বার কোশ্চেন আসে ২ বার। যশোর বোর্ড এবং বরিশাল বোর্ডে ২০১৭ সালে। এরপরে আর আসে নাই। তাহলে আসো আমরা একটা সৃজনশীল প্রশ্ন করে আইডিয়া নিই। ঠিক আছে? দেখো ফারহান তেলে ভাজা নানা রকম খাবার খেতে পছন্দ করে। এছাড়া দেখো ডিমের কুসুম, যকৃত, আলু ইত্যাদি পছন্দ করে। এগুলাতে প্রচুর পরিমাণে OH মূলক যুক্ত বি নামক স্টেরয়েড জাতীয় পদার্থ পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এখানে কি বলছো? উদ্দীপকে উল্লেখিত বি অণুর গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে দেখো এই যে স্টেরয়েড যুক্ত OH মূলক যুক্ত স্টেরয়েড, তাই না? স্টেরয়েড মানে কি? তাই আসলে কোলেস্টেরল। তাহলে এখানে কি বলছে? কোলেস্টেরলের গুরুত্ব। সবসময় আমরা কোলেস্টেরল এগুলাকে খারাপ হিসেবে জানি, কিন্তু এগুলোও যে আমাদের দেহে অনেক ভালো ভালো কাজ করে এটা হচ্ছে এখানে বলা আছে আরকি। হ্যাঁ? তাহলে কোলেস্টেরলের গুরুত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে ঘ নাম্বারে। ঘ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, মুখরোচক খাবার তৈরিতে উদ্দীপকে উল্লেখিত উপাদানটি মানবদেহের ক্ষতিকারক দিক বিশ্লেষণ করো। তার মানে কিসের? দেখো মুখরোচক খাবার তৈরি করতেছে কি দিয়ে? তেল দিয়ে, তাই না? তাহলে তেলের ক্ষতিকর দিক। তাহলে আমাদের ঘ নাম্বার কোশ্চেনে আসলে কি হবে? যে তেল এই যে উপাদান দিয়ে তৈরি করছে মুখরোচক, তোমরা জানো আমরা এটা ভাজা পোড়া নামে পরিচিত। সব ভাজা পোড়া দিয়ে দেখো আমরা যে খাবারগুলো তৈরি করতেছি সেগুলো আমাদের দেহে কি পরিমাণ ক্ষতি করতেছে। তাহলে দেখো এই চ্যাপ্টারে অনেকগুলা কোশ্চেন থাকলো। দেখো মোটামুটি এই যে ১০টা কোশ্চেন দিয়ে আমরা মোটামুটি পুরা চ্যাপ্টারটাকে সামারি করে ফেলছি। আমরা ৫০টা ১০০টা কোশ্চেন দিই নাই। কিন্তু দেখো এই ১০টা কোশ্চেনের মধ্যে ৫০টা ১০০টা কোশ্চেন আছে সেটা তোমরা দেখলেই বুঝবা। তো এই মোটামুটি হচ্ছে আমাদের সিকিউ মাস্টার বুকগুলা নিয়ে আলোচনা। ঠিক এরকম ভাবে ধারাবাহিকভাবে তোমরা আমাদের এই সবগুলা সিকিউ মাস্টার বুক পাবা প্রতিটি চ্যাপ্টারে এবং আমরা
এই প্রত্যেকটা বইয়েরই এই সিকিউ মাস্টার বুকগুলো এভাবে আমরা দেখতে পারবো, আমরা আইডিয়া পাবো, যাতে আমাদের সিকিউ পরীক্ষার ভয়গুলা একদমই কেটে যায়। ঠিক আছে সবাই? সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। সালামু আলাইকুম।